জগন্নাথ। 2017-18 অর্থবর্ষে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি মহাশয় তার বাজেট ভাষণে ইলেকট্রাল বন্ডের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন। এর উদ্দেশ্য ছিল নির্বাচনে স্বচ্ছতা আনা। সত্যিই কি তাই? इलेक्टोरल फंडिंग क्लीन और ट्रांसपेरेंट तरीके से हो और इलेक्टोरल बॉन्ड हो जो एक स्कीम के माध्यम में आएगा। কিভাবে কাজ করে এই স্কিম? একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই বন্ড ছাড়তে পারে, কিনতে পারে যে কোনো ব্যক্তি বা সংস্থা। এই বন্ড কেনার মধ্যে দিয়ে সেকশন 29A রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 দ্বারা রেজিস্টার্ড যে কোনো রাজনৈতিক দলকে নিজের নাম সম্পূর্ণ গোপন রেখে অনির্দিষ্ট পরিমাণ ফান্ড দেওয়া যাবে। রাজনৈতিক দলকে বন্ড পাওয়ার 15 দিনের মধ্যেই টাকা তুলে নিতে হবে, নইলে স্কিম অনুযায়ী তার সোজাসুজি পিএম কেয়ার ফান্ডে চলে যাবে। দলগুলোকে কর্পোরেট অনুদান দেওয়া তো আগেই ছিল, তাহলে নতুন করে এই স্কিম আনা হলো কেন? স্বচ্ছতা ও গোপনীয়তার আসল অর্থই বা কী এখানে দেখে নেওয়া যাক। এখানে গোপনীয়তার 3টে স্তর। প্রথমত, এই স্কিমে কোন কোম্পানি কত টাকার বন্ড কিনে কাকে দিচ্ছে তার সম্পূর্ণ তথ্য থাকছে একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে, অর্থাৎ ঘুরপথে কেন্দ্রের শাসক দলের কাছে, অর্থাৎ তাদের কাছে কিছুই গোপন নয়। দ্বিতীয়ত, অন্যান্য রাজনৈতিক দল যারা বন্ডের মাধ্যমে অনুদান পাচ্ছে তারা শুধু জানছে কে তাদের অনুদান দিচ্ছে, কিন্তু কোন সংস্থা তাদের কত টাকা দিচ্ছে তা তাদের নির্বাচন কমিশনকে জানাতে হচ্ছে না। আগের আইন অনুযায়ী কিন্তু ভলেন্টারি কন্ট্রিবিউশন বা স্বেচ্ছায় অনুদান 20,000 টাকার বেশি হলেই কে দিচ্ছে তা নির্বাচন কমিশনকে জানানো বাধ্যতামূলক ছিল, আর নির্বাচন কমিশনের মাধ্যমে চাইলে তা জানতে পারতাম আমি আপনি। অর্থাৎ এই স্কিম আনার মধ্যে দিয়ে বন্ড সংক্রান্ত সমস্ত রকম তথ্যই দেশের বাকি জনগণের থেকে গোপন রাখার বন্দোবস্ত করা হলো। আর কি বদল করা হলো? কর্পোরেট অনুদানের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হলো। বিভিন্ন সংস্থা তাদের মুনাফার 100 গুণেরও বেশি খরচ করে বন্ড কিনল। বিভিন্ন বেনামি সংস্থার নামে ইলেকট্রাল বন্ড কেনা হলো। কালো টাকা সাদা করার রাস্তা খুলে গেল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মার্চ 2018 থেকে জানুয়ারি 2024 পর্যন্ত মোট 16,518 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কেনা হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী 25.6377 কোটি টাকা গেছে পিএম কেয়ার ফান্ডে। इलेक्टोरल बॉन्ड ये भारतीय राजनीति में से काला धन समाप्त करने के लिए लाया गया। कोई मुझे ये समझा दे कि इलेक्टोरल बॉन्ड आने के पहले किस तरह से चंदा आता था, तो कैश से आता था। बॉन्ड में किस तरह से आता है, तो अपनी कंपनी के चेक आरबीआई को देकर एक बॉन्ड परचेज करते हैं और देते हैं। इसमें गोपनीयता का सवाल आ गया है। भारतीय जनता पार्टी को अप्रोक्सीमेटली 6,000 करोड़ के बॉन्ड मिले हैं। टोटल बॉन्ड 20,000 करोड़ के हैं, तो 14,000 करोड़ के बॉन्ड कहाँ गए? দ্য কুইন্টের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপি 2018 থেকে 2024 মধ্যে মোট পেয়েছে 8,700 কোটি টাকা, যদিও অমিত শাহ ও অনেক মিডিয়ায় বলছেন 6,060.5 কোটি। জাতীয় কংগ্রেস 1,952 কোটি টাকা, তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,708 কোটি টাকা, বিজেডি 775 কোটি, বিআরএস 1,322 কোটি টাকা, ডিএমকে 656.5 কোটি টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত টাকা কারা দিল? খুব পরিষ্কার, বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠী
ও তাদের দ্বারা নিয়ন্ত্রিত কোম্পানিগুলো। কেনই বা দিল? বিপুল পরিমাণে ট্যাক্স ফাঁকি দেওয়া এবং রাজনৈতিক দলগুলোকে ঘুষ দিয়ে নিজেদের পিঠ বাঁচানো কর্পোরেট পুঁজির পুরনো অভ্যেস। বিভিন্ন কোম্পানির অফিসে আইটি, ইডি ও সিবিআইয়ের হানা এবং তারপরেই তাদের বিপুল পরিমাণে ইলেকটোরাল বন্ড কেনা এই সত্যকেই আর একবার মান্যতা দেয়। সবচেয়ে মোটা টাকার ইলেকট্রাল বন্ড কিনেছে লটারি কিং নামে খ্যাত সান্তিয়াগো মার্টিনের ফিউচার গেমিং কোম্পানি। দেয় অর্থের পরিমাণ 1368 কোটি টাকা, যার মধ্যে সিংহভাগ পেয়েছে দুটি আঞ্চলিক দল, টিএমসি ও ডিএমকে, যথাক্রমে 542 কোটি এবং 509 কোটি টাকা। ফিউচার গেমিংয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, লটারি অ্যাক্টের পরোয়া না করা ইত্যাদি নানা অভিযোগ উঠেছে বারবার। 2007 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন রাজ্যে সান্তিয়াগো মার্টিনের বিরুদ্ধে ইডি, আইটি ডিপার্টমেন্ট, সিবিআইয়ের কেস রয়েছে অসংখ্য। আমাদের রাজ্যেও রাজত্ব রয়েছে লটারি কিংয়ের। ফিউচার গেমিং পশ্চিমবঙ্গের সবচেয়ে পপুলার ডিএল লটারির মালিক। শেষ কয়েক বছরে বেশ কয়েকজন টিএমসি নেতা প্রত্যেকে 1 কোটি টাকা করে জেতেন। অন্ধ্রপ্রদেশে লটারি নিষিদ্ধ, কিন্তু লটারি ক্যাসিনো চালু করা যায় কি না তা খতিয়ে দেখতে কমিশন গঠন করা হয়েছে। জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি কেন লটারি কিংয়ের থেকে ইলেকটোরাল বন্ড পেয়েছে তাই দিনের আলোর মতো পরিষ্কার। এরপরেই আসে বিজেপির সবচেয়ে বড় একক অর্থদাতা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম। এই কোম্পানি ইলেকটোরাল বন্ড কেনে 966 কোটি টাকার, যার মধ্যে বিজেপি একাই পায় 584 কোটি টাকা। আগস্ট 2020-তে এই কোম্পানি 4509 কোটি টাকা জম্মু ও কাশ্মীরের জজিলা টানেল প্রজেক্টের বরাদ পায়। অক্টোবর 2021-এ 100 কোটি টাকা দেয় তেলেঙ্গানা রাজ্যের শাসক দল বিআরএসকে। বিআরএস সরকারের কালেশ্বরম জলসেচ প্রকল্প, যাতে বড় মাপের দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার অন্যতম অংশীদার ছিল এই কোম্পানি। তৃতীয় বড় অর্থদাতা হলো কিউএসপি, কুইক সাপ্লাই চেইন প্রাইভেট লিমিটেড। সরাসরি স্বীকার না করলেও এই কোম্পানি 50%-এর বেশি মালিকানা আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এরা বিজেপির জন্য বন্ড কিনেছে 375 কোটির। এরপরেই আসে কলকাতার এমকে জালান গ্রুপসের নাম। এরা ইলেকটোরাল বন্ড কেনে মোট 616 কোটি, যার মধ্যে 375 কোটি আসে 2019 সালে লোকসভা ভোট ও পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা ভোটের সময়, যার বেশিরভাগ অংশ যায় বিজেপির দিকে। এর আগে 2017 সালে এমকে জালান গ্রুপেরই কোম্পানি কেভেন্টার অ্যাগ্রোকে পশ্চিমবঙ্গ সরকার মেট্রো ডেয়ারির 47% বিক্রি করে। এই ডিলে অনিয়মের অভিযোগে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী 2017 সালের আগস্ট মাসে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করে এবং পরবর্তীতে 2019 সালে ইডি একই কেসে তদন্ত শুরু করে। এছাড়াও প্রথম 10-এ আসে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ ও বেদান্তের নাম। সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ ইলেকট্রাল বন্ড কিনে 464 কোটির, যার মধ্যে হলদিয়া এনার্জি লিমিটেড দিয়েছে 281 কোটি। সিইএসসি লিমিটেডের 47% মালিক এই হলদিয়া লিমিটেডের বিরুদ্ধে বারবার আর্থিক বেনিয়মের অভিযোগ এনেছে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2015 সালের ক্যাগ রিপোর্টে কয়লা খনি নিলামে জালিয়াতির অভিযোগ ওঠে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের বিরুদ্ধে। টিএমসি এই গ্রুপ থেকে 100 কোটিরও বেশি ইডি পায় 2021 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন। সম্প্রতি বিদ্যুতের বিপুল দাম বাড়ার কারণে এখান থেকে কিছুটা আন্দাজ করা যায়। সবশেষে যাদের কথা না বললেই নয়, তারা হলো বিভিন্ন ওষুধ কোম্পানি। 37টিরও বেশি ওষুধ কোম্পানি ও স্বাস্থ্য সংস্থা ইলেকটোরাল বন্ড কিনেছে প্রায় 1000 কোটি টাকা। প্রতিযোগিতা কমিয়ে ওষুধের দাম যথেচ্ছভাবে বাড়ানো, ওষুধ জাল করা, নিম্নমানের ওষুধের ছাড়পত্র আদায় করা ইত্যাদি উদ্দেশ্যে এই ক্ষেত্রে ইলেকট্রাল বন্ড কেনা হয়েছে বলে ধরে নেওয়া যায়। ইউকে বেসড কোম্পানি বেদান্তের কথা আলাদা করে বলতেই হয়। এই সেই কোম্পানি যা দূষণ সৃষ্টিকারী অ্যালুমিনিয়াম রিফাইনারি বন্ধ করার দাবিতে উড়িষ্যার নিয়মগিরিতে 2003 সাল থেকে আন্দোলন চালাচ্ছেন সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। 2023 সালে উড়িষ্যার রায়গড় জেলার সিজিমালিতে মিথ্যে গ্রাম সভা বসিয়ে বক্সাইটের খনির টেন্ডার পায় বেদান্ত কোম্পানি, যার ফলে 18টি গ্রামের মানুষ উৎখাত হবেন এবং কাটা পড়বে প্রায় 700 একর বনভূমি। শুরু থেকেই এই প্রজেক্টের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন স্থানীয় আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষ। তামিলনাড়ুর তুতিকরিনে বেদান্তে স্টারলাইট কপারের দূষণ সৃষ্টিকারী প্ল্যান্টের বিস্তৃতির বিরুদ্ধে গ্রামবাসীরা আন্দোলন করে। 2018 সালের মে মাসে 14 জন গ্রামবাসীকে গুলি করে মারা হয়। কেয়ার্ন অয়েল অ্যান্ড গ্যাস বেদান্ত কোম্পানির একটি ইউনিট। এরা 2022 সালে গুজরাটের 2030 সাল পর্যন্ত তেল ও গ্যাস তোলার ছাড়পত্র পায়। আর তার ঠিক 18 দিনের মাথায় বেদান্ত
110 কোটির ইলেকটোরাল বন্ড কেনে, আর 100 কোটি যায় বিজেপির কাছে। একই প্রজেক্টের জন্য তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের থেকে ছাড়পত্র পায় 25শে এপ্রিল 2019 সালে। ঘটনাচক্রে এর ঠিক 10 দিন আগেই বেদান্ত 40 কোটি টাকার বন্ড কেনে, যার পুরোটাই পায় বিজেপি। এছাড়া বেদান্ত 2022 সালে 125 কোটি টাকা ডোনেট করে কংগ্রেসের ফান্ডে, ঠিক যে সময় জলদূষণের জন্য স্থানীয়রা তীব্র প্রতিবাদ করছিলেন কেয়ার্ন অয়েল অ্যান্ড গ্যাসের বিরুদ্ধে। আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি এসএল মাইনিং বিজেডিকে দিয়েছে 174 কোটি টাকা। এরা উড়িষ্যার সর্ববৃহৎ খোলামুখ কয়লা খনি ভুবনেশ্বরী সহ নানান কয়লা খনির মালিক। 2014 সালে ভুবনেশ্বরী কয়লা খনি অঞ্চলে জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে টানা হরতাল করেন স্থানীয়। আদিত্য বিড়লার আরেক কোম্পানি উৎকল অ্যালুমিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, বিজেডিকে দেওয়া অর্থের পরিমাণ 70 কোটি। উড়িষ্যার রায়গড় জেলার কাশীপুরে উৎকল অ্যালুমিনার বক্সাইট উত্তোলনকে কেন্দ্র করে 2000 সাল থেকে আন্দোলন করে চলেছেন সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। 2000 সালে পুলিশের গুলিতে আন্দোলনরত 3 জন প্রাণ হারান। মহিলা, বাচ্চা, বয়স্ক সহ শতাধিক মানুষ এখনও জেলবন্দী। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড বিজেডিকে দিয়েছে 100 কোটি টাকা। উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে স্টিল প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট ও খনির মালিক তারা। 2022 থেকে উড়িষ্যার জগৎসিংপুর জেলার ধিনকিয়াতে জিন্দাল গ্রুপের প্রস্তাবিত স্টিল প্ল্যান্টের বিরুদ্ধে টানা আন্দোলন করে চলেছেন গ্রামবাসীরা। কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নানাবিধ: অবৈধভাবে বনাঞ্চল কেটে জমির দখল, পানের বরজ নষ্ট করে দেওয়া, এমনকি গ্রামবাসীদের বাড়ি গুড়িয়ে দেওয়া পর্যন্ত। রাজস্থানের বারমার জেলায় বেদান্ত কোম্পানির কেয়ার্ন অয়েল অ্যান্ড গ্যাসের তেল উত্তোলন এবং উৎপাদন দেশের মধ্যে সর্ববৃহৎ। করোনা অতিমারির সময় থেকেই বেদান্তর কেয়ার্ন ইন্ডিয়া কোম্পানি বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আঁতাত করে কোনো ধরনের জনশুনানি বাদ রেখে নিজেদের একের পর এক দূষণ সৃষ্টিকারী প্রজেক্ট চালু করেছে। রাজস্থানের এলাকার মানুষের তীব্র প্রতিবাদ সত্ত্বেও 6টি তেল উত্তোলন প্রজেক্ট চালু হয়েছে কোভিড পরবর্তী পর্বে। প্রত্যেক বছর বাজেট বক্তৃতায় আমরা শুনছি বিপুল পরিমাণ কর্পোরেট ট্যাক্স ছাড় দেওয়ার কথা। দেশের গড় শ্রম মজুরি কম রাখতে হবে মেক ইন ইন্ডিয়ার স্বার্থে। নারায়ণ মূর্তি বলেছেন সপ্তাহে 70 ঘন্টা কাজ করতে হবে। ওষুধ আইন বদল করে জাল ওষুধের ছাড়পত্র দেওয়া এবং শ্রম আইন বদলে শ্রমিক ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়া, জল জঙ্গল জমির অধিকার কেড়ে আদিবাসীদের উচ্ছেদ করা চলছে। পাহাড় কেটে পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অথবা তা পরিবর্তন করে চলছে লক্ষ কোটি টাকার কর্পোরেট প্রজেক্ট পাস। বাজারে শিক্ষা এবং স্বাস্থ্যকে চড়া দামে বেচার পরিকল্পনাও ইতিমধ্যে হয়ে গেছে। সবই হচ্ছে কর্পোরেটের স্বার্থে, সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে। রাজনৈতিক দলগুলো যদি বড় কর্পোরেট পুঁজির টাকায় নির্বাচন জিতে সরকার চালায়, তবে রাষ্ট্র ব্যবস্থা চলবে সরাসরি কর্পোরেট পুঁজির স্বার্থে, সেটাই স্বাভাবিক। আর কর্পোরেট পুঁজির স্বার্থ কি সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক এবং পরিবেশের স্বার্থের অনুসারী হতে পারে? আগের উদাহরণগুলো দেখে অন্তত তা মনে হয় না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়ের বড় উৎস কর্পোরেট অনুদান। কোন পার্টিকে কোন কোম্পানি কত টাকা দিল সেটা ইলেকশন কমিশনের মাধ্যমে জানতে পারত দেশের যে কোনো ভোটার। তা এখন ইলেকট্রাল বন্ড আনার মাধ্যমে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। 2019 সালের নির্বাচনের মোট খরচ 2016 সালে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের থেকে প্রায় $1.5 বিলিয়ন বেশি ছিল। 2024 সালের নির্বাচনী খরচ স্বভাবতই তার চাইতে অনেক বেশিই হবে। আরএসএস বিজেপি সরকার এখানে অনেক বড় খেলোয়াড় এবং খেলা কোন পথে এগোবে তার নির্ধারকও বটে। কর্পোরেট প্রেমী হিসেবে কে কাকে কত বেশি হার মানাবে তারই প্রতিযোগিতায় নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলো। আমাদের ঠিক করে নিতে হবে আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা কি পরিণতি চাই। আমরা কি ন্যায় এবং সমতার উপর প্রতিষ্ঠিত গণতন্ত্রের জন্য লড়তে চাই, নাকি চালু ব্যবস্থায় টিকিয়ে রাখতে চাই, যার চাবিকাঠি আসলে কর্পোরেটের হাতে।